সকলকে নমস্কার। আপনাদের এই ক্লাসরুমের কে স্বাগত জানাই। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর 8 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স আজকে 8 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা করব। তাহলে প্রথম কোশ্চেনে চলে আসি। প্রথম কোশ্চেন দেখবেন, রিসেন্টলি দ্য ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, একটা কমিশন হচ্ছে, তার কমিশনের নাম কি? ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, ইয়ানি যে বাচ্চাদের প্রোটেকশনের একটা কমিটি, একটা কমিশন, তার নাম হচ্ছে এনসিপিসিআর। তার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। স্টেট ডিক্লেয়ার করেছে, কি ডিক্লেয়ার করেছে? কি মিকা মাইন্স, মিকা একটা মাইন্স যেখানে মিকা বের করা হয়, মাইনিং করা হয়। কোথায়? কোন স্টেটে? চাইল্ড লিভার ফ্রি, মানে সেখানে আর চাইল্ড বা কোনো বাচ্চা আর সেখানে কাজ করে না, এমন একটা জায়গা, এমন একটা মাইনিং। সেটা কিসের মাইনিং? মিকা মাইনিং। সে কোন রাজ্যের মধ্যে এটা ফ্রি করে দিয়েছে, মানে ওখানে আর কোনো বাচ্চা ওই মাইনিং এর মধ্যে কাজ করে না। কে করেছে? কোন কমিশন কে করেছে? এনসিপিসিআর, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। ঠিক আছে, তার নাম হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে, ঠিক আছে, কোডারমা বলে একটা জায়গা আছে, কোডারমা, সেখানে একটা ইভেন্ট হয়েছিল। সেই ইভেন্টের মধ্যে উনি অ্যানাউন্স করলেন, কি অ্যানাউন্স করলো? অ্যানাউন্স করলো যে মিকা মাইনিং যেটা আছে কোডারমার মধ্যে, একটা মিকা মাইনিং আছে, সেখানে চাইল্ড লেবার ফ্রি করা হলো। ঠিক আছে, তাহলে একটু আমরা অ্যাডিশনাল পয়েন্টে দেখে নেবো। তো দেখুন, দ্য ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট, ঠিক আছে, সে ডিক্লেয়ার করলো ঝাড়খণ্ডের একটা মিকা মাইন, ঠিক আছে, সেখানে চাইল্ড লেবার ফ্রি, মানে চাইল্ড আর ওখানে কোনো ভাবে কাজ করবে না। ঠিক আছে, আর ওখানে কাজ করবে না, সে 5 জুলাইতে এখানে অ্যানাউন্স করা হলো। তাহলে মিকা কোন কোন কাজে ইউজ করা হয়? তাহলে দেখুন, মিকা কাজ ইউজ হয় কসমেটিক, মানে যে মেকআপ ফেকআপ আমরা সামানগুলো, তারপর ইলেকট্রনিক্স, তারপর অটোমোবাইল, তারপর কনস্ট্রাকশন, এই সবগুলোতে মিকা ইউজ করা হয়। মিকা যেটা একটা মিনারেল, সেটা ইউজ করা হয়। ঠিক আছে, সে কোডারমা অ্যান্ড গিরিধি, এই দুটো জায়গা, এই দুটো ডিস্ট্রিক্ট, এই ঝাড়খণ্ড রাজ্য, এই দুটো ডিস্ট্রিক্ট, এই দুটো জেলায় এই মিকা অনেকগুলো মানে অ্যাভেন্ডেড হিসাবে আছে, অনেক বেশি আছে সেখানে। ঠিক আছে, তাহলে কোডারমা ওয়াজ ওয়ান্স নন, কোডারমা যে একটা জায়গা, সেখানে আমরা মানে এক সময়ে কোডারমাকে আমরা কি বলা হতো? মিকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার মধ্যে সব দিয়ে বেশি মিকা পাওয়া যেত কোডারমার মধ্যে, তাই জন্য একে মিকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা আপকারা নগরী বলা হতো। ঠিক আছে, তাহলে আমরা একটু ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, তার একটু আমরা কিছু একটা দেখে নেবো। তার ফাউন্ডেশন আপনারা যখন দেখবেন, তাহলে কি হবে? 5 মার্চ 2007 ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, এই গঠন কখন হয়েছিল? তাহলে আমরা বলবো 5 মার্চ 2007 এর ফাউন্ডেশন হয়েছিল। তাহলে হেডকোয়ার্টার কি হলো? তাহলে হেডকোয়ার্টার আমাদের নিউ দিল্লিতে দেখা হবে। যদি আপনি ন্যাশনাল কমিশন অফ চাইল্ড রাইটস এর হেডকোয়ার্টার যদি আপনারা দেখেন, তাহলে এটা কোথায় হবে? নিউ দিল্লিতে। ন্যাশনাল কমিশন ফর চাইল্ড রাইটস এর চেয়ারম্যান কি এখন? ঠিক আছে, এখন চেয়ারম্যান তিনি হচ্ছেন, এখন চেয়ারম্যান নাম হচ্ছে প্রিয়াঙ্ক কানুঙ্গো। তাহলে প্রিয়াঙ্ক কানুঙ্গো এখন উনি চেয়ারম্যানের ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, ওনার চেয়ারম্যান নাম কি হচ্ছে? প্রিয়াঙ্ক কানুঙ্গো। এই ন্যাশনাল কমিশন ফর চাইল্ড রাইটস কার মধ্যে কাজ করে? তাহলে কাজ করে মিনিস্ট্রি অফ, কোন মিনিস্ট্রির মধ্যে কাজ করে? মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই মিনিস্ট্রির মধ্যে এই কমিশনটা কাজ করে। এখন যদি আমি জিজ্ঞেস করি, এই মিনিস্ট্রি অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট মন্ত্রী কে, মিনিস্টার কে? তাহলে এখন যিনি হচ্ছে মিনিস্টারের নাম হচ্ছে অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা দেবী, ইনি রিপ্লেস করেছেন, আগে তিনি কে ছিলেন? তাহলে আমরা জানি আগে যদি ছিলেন, ওর নাম হচ্ছে স্মৃতি ইরানি। স্মৃতি ইরানি এইবার নির্বাচনে উনি জয় হতে পারলেন না, তাহলে ওনার জায়গায় এখন যিনি মন্ত্রী হয়েছেন, তার নাম হচ্ছে অন্নপূর্ণা দেবী। যদি আমি মিকার একটা আন্তর্জাতিক হিসাবে যদি কথা বলি, তাহলে চাইনা সবচেয়ে বেশি উদযাপন করে, মিকা প্রোডাকশন করে। ঠিক আছে, তাহলে পুরো যদি আমি দেশে দেখি, তো সব দিয়ে কোন দেশ মিকা সব দিয়ে লার্জেস্ট মিকা প্রডিউসার কে আছে? তাহলে কে হবে? চাইনা হবে। ইন্ডিয়া দেখুন, ইন্ডিয়ার কত র্যাঙ্ক আছে? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 8 নম্বরের র্যাঙ্ক আছে ইন্ডিয়া। তাহলে যদি পুরো মানে
পুরো গ্লোবাল হিসাবে যদি বলি তাহলে গ্লোবাল হিসাবে ইন্ডিয়ার র্যাঙ্ক কত মিকা প্রোডাকশনের মধ্যে, তাহলে হচ্ছে 8। আর যদি আমরা কিন্তু ইন্ডিয়া সবচেয়ে বেশি এক্সপোর্ট করে, ঠিক আছে, সবচেয়ে বেশি এক্সপোর্ট মানে মিকা বাইরে যে অন্য অন্য দেশকে যে এক্সপোর্ট করা হয়, তাহলে ইন্ডিয়া সব দিয়ে প্রথম র্যাঙ্ক চলে আসবে। কিন্তু প্রোডাকশন ইন্ডিয়া হচ্ছে 8 নম্বরে, কিন্তু যদি এক্সপোর্ট হিসেবে বলে তো ইন্ডিয়া সব দিয়ে প্রথম র্যাঙ্কে চলে আসবে। তারপর চাইনা সব দিয়ে, তারপর চাইনা সেকেন্ড নম্বরে এক্সপোর্ট করে। ইন্ডিয়ার মধ্যে যে সব দিয়ে বেশি কে মিকা প্রোডাকশন করে, তাহলে নাম কি চলে আসবে? আন্ধ্রপ্রদেশ। আন্ধ্রপ্রদেশ মিকা নিয়ে মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে সব দিয়ে কে রাজ্য, কোন রাজ্য সব দিয়ে বেশি প্রোডাকশন করে, তাহলে হয়ে যাবে আন্ধ্রপ্রদেশ। ঝাড়খণ্ডে একটু ক্যাপিটালের কথা বলে নি, তাহলে ঝাড়খণ্ডে যদি ক্যাপিটালের ব্যাপারে বলি তাহলে কি হয়ে যাবে? তাহলে ঝাড়খণ্ডের ক্যাপিটাল হয়ে যাবে রাঁচি, ঠিক আছে। আর ঝাড়খণ্ডে যদি আমি ক্যাপিটাল, ঝাড়খণ্ডে যদি আমি সিএম এর নাম, মুখ্যমন্ত্রী যদি নাম যদি হয়, তাহলে এখন 3 দিন বা 4 দিন আগে উনি ওথ নিয়েছেন, শপথ নিয়েছেন, তার নাম হচ্ছে হেমন্ত সোরেন। তাহলে হেমন্ত সোরেন এখন কারেন্ট উনি সিএম হচ্ছেন। এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন চাম্পাই সোরেন। চাম্পাই সোরেন উনি ছিলেন সিএম, মুখ্যমন্ত্রী, এখন হচ্ছে হেমন্ত সোরেন, ঠিক আছে। তাহলে ঝাড়খণ্ডে কিছুদিন আগে আমরা পড়লাম কারেন্ট অ্যাফেয়ার্সে একটা হুল দিবস আমরা সেলিব্রেট করি, হুল দিবস, ঠিক আছে। তাহলে হুল দিবস কোন রাজ্য সেলিব্রেট করে? তা সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হুল দিবস পালিত করে, ঠিক আছে। হুল দিবস কোন তারিখে? 30শে জুনে আমরা হুল দিবস, ঠিক আছে, হুল দিবস তিনি সিদ্ধু কানু এর নামে যিনি আছেন ওর নামে আমরা হুল দিবস সেলিব্রেট করি, ঠিক আছে। তাহলে দ্বিতীয় কোশ্চেনে চলে আসি। দ্বিতীয় কোশ্চেনে দেখবেন এখন মাসুদ পেজেশকিয়ান, ঠিক আছে, মাসুদ পেজেশকিয়ান, তাহলে ইনি এখন প্রেসিডেন্ট হয়েছেন। তাহলে কোন কান্ট্রি, কোন দেশের উনি এখন প্রেসিডেন্ট হয়েছে? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? ইরান। ইরানের এখন নতুন প্রেসিডেন্ট হয়েছেন কে? মাসুদ পেজেশকিয়ান, ঠিক আছে। ইরানের সব দিয়ে যে সুপ্রিম লিডার হয়, ঠিক আছে, সুপ্রিম লিডার উনি কি আছেন? ইরানের সব দিয়ে সুপ্রিম লিডার বা সব দিয়ে বড় পদে যিনি আছেন তার তার নাম কি হচ্ছে? তার নাম হচ্ছে আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি, ঠিক আছে। তাহলে আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি যিনি হচ্ছেন, উনি হচ্ছেন সুপ্রিম লিডার কোথায়কার? ইরান দেশের, ঠিক আছে। কিন্তু এখন নতুন যিনি প্রেসিডেন্ট হয়েছেন তার নাম কি হচ্ছে? তার নাম হচ্ছে মাসুদ পেজেশকিয়ান। ইনি কি ছিলেন? ইনি একটা রিফর্মিস্ট অ্যান্ড মডারেট লিডার, ঠিক আছে। ইনি একটা রিফর্মিস্ট অ্যান্ড মডারেট লিডার। উনি এখন ইলেক্ট হয়েছেন কি প্রেসিডেন্ট হিসাবে ইরানের ইলেক্ট হয়েছেন, ঠিক আছে। আমরা যদি আমি ইরানের যদি কনস্টিটিউশনের ব্যাপারে বলি তাহলে ওখানে ইলেকশন প্রেসিডেন্টের নির্বাচন কিভাবে হয়? ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ, মানে যে মানুষ 18 বছর পেরিয়ে গেছে, যার বয়স 18 বছর, তারা কিভাবে ভোট দিতে পারবে প্রেসিডেন্টের জন্য, ঠিক আছে। অনলি এ সিটিজেন অফ ইরান বর্ন, যে ইরানের জন্ম নিয়েছে, যে ইরানের মধ্যে, যে ইরান কান্ট্রির মধ্যে জন্ম নিয়েছে, তারাই ইরানের প্রেসিডেন্টের জন্য কি করবে? কন্টেস্ট করতে পারবেন, ঠিক আছে। তারাই প্রেসিডেন্ট ইলেকশনে কন্টেস্ট করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা জানি ইরানের প্রথম নাম কি ছিলেন? তাহলে ইরানের প্রথম নাম ছিলেন পার্সিয়া, ঠিক আছে। ইরানের পুরো নাম বা যে আগে যে নাম ছিল ইরানের, তার নাম হচ্ছে পার্সিয়া, ঠিক আছে। ইরান একটা ইসলামিক কান্ট্রি, ঠিক আছে। ইরান একটা কি কান্ট্রি? ইসলামিক কান্ট্রি। অ্যান্ড আর যদি আমি ইরানের মধ্যে যদি বলি তাহলে মেজরিটি পপুলেশন কি আছে? শিয়া মুসলিম, মানে মুসলিম কান্ট্রি তো নিশ্চয়ই আছে, কিন্তু ওর মধ্যে একটা যদি সেক্টের কথা বলি তাহলে ইরান হচ্ছে একটা শিয়া মুসলিম। তাহলে ইরানের যে সুপ্রিম লিডার তার নাম দেখে নিচ্ছি আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি। প্রেসিডেন্ট নাম যদি হয় তাহলে এই মাসুদ পেজেশকিয়ান। আর ক্যাপিটাল, ইরানের ক্যাপিটাল এখানে আপনারা দেখবেন এটা হচ্ছে ইরান। ইরানের ক্যাপিটাল হবে তেহরান। ইরানের ক্যাপিটাল কে? তেহরান। और ईरान करेंसी नाम ইরানিয়ান রিয়াল, ঠিক আছে। ইরানের কারেন্সির নাম কি হচ্ছে? ইরানিয়ান রিয়াল, ঠিক আছে। তাহলে একটু দেখবেন ইরানের পাশে যদি আমি দেখি প্রতিবেশী যদি দেশ দেখি তাহলে দেখুন প্রতিবেশী দেশ হয়ে যাচ্ছে তুর্কমেনিস্তান। ইরানের প্রতিবেশী দেশ কি হয়ে যাবে? তুর্কমেনিস্তান। আর কি হবে দেখুন, আফগানিস্তান ইরানের প্রতিবেশী দেশ, পাকিস্তান ইরানের প্রতিবেশী দেশ, ইরানের প্রতিবেশী দেখুন আজারবাইজান ইরানের প্রতিবেশী দেশ,
ইরাক ইরানের প্রতিবেশী দেশ, কুয়েত ইরানের প্রতিবেশী দেশ। আরেকটা দেখুন পার্সিয়ান গালফ, এটা একটা পার্সিয়ান গালফ এই মাঝখানে চলে আসে। তারপরে কি আছে সৌদি আরব। তাহলে ইরানের আমরা প্রতিবেশী দেখলাম, ইরানের ক্যাপিটাল তেহরান, ইরানের কারেন্সি ইরানিয়ান রিয়াল। ঠিক আছে, ইরানের যে সুপ্রিম লিডার তার নাম হচ্ছে আলী খামেনি, ইরানের যে এখন নতুন প্রেসিডেন্ট হয়েছেন তার নাম হচ্ছে মাসুদ পেজিশকিয়ান। ঠিক আছে, তাহলে 3 নম্বর কোশ্চেনে চলে আসি। 3 নম্বরে দেখবেন সিঙ্গেল ফিমেল হ্যাভ বিন অবজার্ভ, মানে 3 বছর ধরে একটা ফিমেল কি দেখা গেছে, has been observed for more than in a section of the river within একটা ক্রোকোডাইল দেখা গেছে, বা আমরা কি বলবো ঘড়িয়াল দেখা গেছে। ঠিক আছে, ঘড়িয়াল 3 বছর ধরে একটা ফিমেল ঘড়িয়াল কোন ন্যাশনাল পার্কের মধ্যে দেখা গেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখবো কোন ন্যাশনাল পার্কের মধ্যে দেখা গেছে। তাহলে দেখা যাচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভের মধ্যে 3 বছর ধরে একটা ফিমেল ঘড়িয়াল দেখা গেছে, অবজার্ভ করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখুন ঘড়িয়ালের যদি আমরা সায়েন্টিফিক নেম ইউজ করি তাহলে কি হবে, গ্যাভিলিয়াস গ্যাংগেটিক্স। ঠিক আছে, তাহলে গ্যাভিলিয়াস গ্যাংগেটিক্স যে একটা ফ্রেশ ওয়াটার ক্রোকোডাইল, ঠিক আছে, সে এখন আমরা দেখি কোথায় পাওয়া যায়, সে সাউথ এশিয়া পাওয়া যায়। ঠিক আছে, আর আমাদের নেপাল আর নর্থার্ন ইন্ডিয়াতে পাওয়া যায়। ঠিক আছে, কি এই দেখুন এই হচ্ছে ঘড়িয়াল, বা আমরা কি বলবো গ্যাভিলিয়াস গ্যাংগেটিক্স। ঠিক আছে, এই ঘড়িয়ালের ছবি দেখুন, এটা এখন পাওয়া গেছে, কোথায় দেখা গেছে, এখন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এই একটাই ঘড়িয়াল 3 বছর ধরে দেখা যাচ্ছে। ঠিক আছে, আর যদি আমি আইইউসিএন এর যদি লিস্টের মধ্যে দেখি, আইইউসিএন এর লিস্টের মধ্যে যদি দেখি, তাহলে ইনি কি ক্যাটাগরিতে আছেন, ইনি হচ্ছেন ইনডেঞ্জার্ড লিস্টে আছেন, ইনডেঞ্জার্ড লিস্টে আছেন। ঠিক আছে, তাহলে আইসিএন এর রেড বই মধ্যে দে আর ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড। ঠিক আছে, ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড যিনি আছেন। ঠিক আছে, মানে এর যে পপুলেশন আছে, পপুলেশন রিডিউস হতে যাচ্ছে বছর পর। ঠিক আছে, কত ফিউ হান্ড্রেড, মানে 400-500 বা 600 এইভাবে ওর পপুলেশন জনসংখ্যা আছে। ঠিক আছে, মেলস ক্যান রিচ 20 ফুট, যে ওর হাইট হয় মানে যে লম্বা হয় 20 ফিট, আর ফিমেল যেটা হয় 15 ফিটের এই লম্বা দেখা গেছে। ইট হ্যাজ বিন লিস্ট অ্যাজ আমরা বলে দিয়েছি ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড অন দ্য আইসিএন রেড লিস্টের মধ্যে 2007 দিয়ে 2007 দিয়ে ইনি ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড লিস্টে আছেন। ঠিক আছে, দ্য ওল্ডেস্ট নন ডিপিকশন অফ দ্য ঘড়িয়ালস আর অ্যাবাউট, এর যে দেখা যাচ্ছে ইনি এর যে মানে যে স্পেসিস আছে, এই স্পেসিস ঘড়িয়াল 4000 পুরনো স্পেসিস। ঠিক আছে, কোথায় পাওয়া যাচ্ছিল, তার আগে ইন্ডাস ভ্যালিতে পাওয়া গেছে। এইভাবে ঘড়িয়ালকে আমরা কি বলি, ঘড়িয়ালকে আমরা বলি ভেহিকল অফ দ্য রিভার ডিটি গঙ্গা, মানে যে গঙ্গা যে ভগবান আছে তার এই রিভার, এই গঙ্গার ভেহিকল আমরা ঘড়িয়ালকে বলে থাকি। ঠিক আছে, তাহলে নতুন কোশ্চেনে চলে আসে। দেখবেন দ্য ফেমাস লর্ড জগন্নাথ, ঠিক আছে, যে ভগবান জগন্নাথের রথ যাত্রা আমরা বের করি। ঠিক আছে, ভগবান জগন্নাথ রথ যাত্রা যেটা বের করি 7 জুলাই বের করা হয়েছিল। ঠিক আছে, হুম ইজ রথ ফেস্টিভ্যাল, কোন ভগবানকে, এখানে অ্যান্সারই লিখে দেওয়া হয়েছে, কোন ভগবানকে ডেডিকেট করে আমরা এই রথ যাত্রা বের করি। তাহলে অ্যান্সার দেখুন কি হবে, লর্ড জগন্নাথ। 3টে ভগবানকে আমরা ডেডিকেট করি এই রথ যাত্রা বের করা হয়। লর্ড জগন্নাথ এর ব্রাদার, লর্ড জগন্নাথের ব্রাদার লর্ড বলভদ্র, আর এই লর্ড জগন্নাথের সিস্টার গডেসেস সুভদ্র। ঠিক আছে, তো 3টে ভগবানকে ডেডিকেট করে এই রথ যাত্রাটা বের করা হয়। একটা হচ্ছে লর্ড জগন্নাথ, একটা হচ্ছে লর্ড বলভদ্র, আর একটা হচ্ছে গডেস সুভদ্র। ঠিক আছে, তাহলে জগন্নাথ তাহলে কি হয়েছে দেখুন, এই লর্ড জগন্নাথ এই যে মন্দির আছে, এই মন্দিরকে আমরা হোয়াইট পাগোড়াও বলে থাকি, হোয়াইট পাগোড়া। ঠিক আছে, যেভাবে আমরা ব্ল্যাক পাগোড়া কোনার্ক সান টেম্পলকে বলে থাকি, এই জগন্নাথ টেম্পলকে আমরা কি বলে থাকি, জগন্নাথ টেম্পলকে, তো জগন্নাথ টেম্পলকে আমরা বলে থাকি হোয়াইট পাগোড়া। জগন্নাথ টেম্পল কে কনস্ট্রাকশন করেছিল,
তাহলে গ্যাঙ্গেস ডিনেস্টির একটা রাজা কনস্ট্রাকশন করেছিল, ঠিক আছে, গ্যাঙ্গেস ডিনেস্টির একটা রাজা কি করেছিল, জগন্নাথ টেম্পল কনস্ট্রাকশন করেছিল। তাহলে জগন্নাথ রথ যাত্রা একটা হিন্দু ফেস্টিভ্যাল পালন করে, ঠিক আছে, এভরি ইয়ার ইন দ্য সিটি অফ পুরী, মানে উড়িষ্যার একটা সিটি, উড়িষ্যার সিটি হচ্ছে পুরী, এই পুরীর মধ্যে প্রত্যেক বছর, ঠিক আছে, একটা ফেস্টিভ্যাল পালিত করা হয় যার নাম হচ্ছে রথ যাত্রা। দ্য ফেস্টিভ্যাল ইজ বিলিভড টু হ্যাভ অরিজিনেটেড ওয়েন দেবী, মানে এর ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে, যখন এই গডেস সুভদ্র যিনি ছিলেন, ঠিক আছে, দেবী সুভদ্রা, ইনি ডিজায়ার করেছিলেন কি পুরী উনি ভিজিট করবেন, পুরী আসার ওনার একটা ইচ্ছা ছিল, তখন লর্ড জগন্নাথ ওনার ইচ্ছাটা পুরো করলেন, ঠিক আছে, কি বের করে একটা ওই জার্নি, ওই যাত্রাটা বের করে, যার নাম হচ্ছে রথযাত্রা, ওই যাত্রাটা বের করেছিল, কে বের ছিল, লর্ড জগন্নাথ, ওনার সিস্টার দেবী সুভদ্র যখন ইচ্ছা করেছেন উনি পুরী ভিজিট করবেন, সেটা নিয়ে একটা পুরো একটা এর ব্যাকগ্রাউন্ড আছে। ইট ইজ সেলিব্রেটেড ইন দ্য মান্থ অফ জুন, কোন মাসে এটা পালিত করা হয়, তাহলে জুন আর জুলাই মাসের মধ্যে এটা পালিত করা হয়, অ্যান্ড এটা 7 দিন ধরে এই যাত্রা বা এই ফেস্টিভ্যাল পালিত করা হয়, ঠিক আছে। তাহলে আপনারা দেখবেন এখানে উড়িষ্যা এই ফেস্টিভ্যাল কোন রাজ্য পালিত করা হয়, তাহলে উড়িষ্যা, উড়িষ্যার ক্যাপিটাল আমরা জানি ভুবনেশ্বর, উড়িষ্যার ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর। আর উড়িষ্যার নতুন এখন সিএম হচ্ছেন, উড়িষ্যার নতুন এখন সিএম হচ্ছেন, ওর নাম কি হচ্ছে চরণ মোহন মাঝি, এই নতুন সিএম হয়েছেন, ঠিক আছে। এর আগে যদি সিএম ছিলেন উড়িষ্যা, তার নাম ছিল নবীন পটনায়ক, এখন যিনি হচ্ছেন চরণ মোহন মাঝি। তো দেখুন, ইন্ডিয়া সাকসেসফুলি টেস্টেড রুদ্রারাম 1 মিসাইল, ইন্ডিয়া কি হচ্ছে সাকসেসফুলি টেস্ট করে নিয়েছে একটা মিসাইল যার নাম হচ্ছে রুদ্রারাম 1। হোয়াট টাইপ অফ স্ট্রাইক মিসাইল ইজ ইট, মানে কিভাবে কি টাইপের কোন টাইপের এই স্ট্রাইক মিসাইল আছে, সেটা হচ্ছে সেই মিসাইল হচ্ছে এয়ার টু সারফেস মিসাইল, ঠিক আছে। রুদ্রারাম 1 মিসাইল কিসের, এয়ার টু সারফেস মিসাইল, ঠিক। এয়ার টু সারফেস মিসাইল মানে কি হলো, এয়ার টু সারফেস মিসাইল মানে হলো যে আকাশ আছে বা আকাশের উপরে যে রকেট হচ্ছে, ওই রকেট থেকে ওটা লঞ্চ করা হয় এই মিসাইলটা, আর টার্গেট কি হচ্ছে, টার্গেট হচ্ছে আমাদের জমিনের মধ্যে যে গ্রাউন্ড জমিন, ওই জমিনের মধ্যে টার্গেট করে এই মিসাইল লঞ্চ করা হয়, মানে উপর থেকে জমিনের মধ্যে এই এয়ার টু সারফেস এর মানে হলো। তাহলে ডিআরডিও যে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যাকে আমরা ডিআরডিও বলি, সে সাকসেসফুলি টেস্ট করেছে, কি টেস্ট করেছে, ফার্স্ট ইন্ডিজিনাস, মানে আমাদের ইন্ডিজিনাস মানে হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার মধ্যে যেটা রেডি হলো অ্যান্টি রেডিয়েশন মিসাইল, ঠিক আছে, যার নাম হচ্ছে রুদ্রারাম 1, यानी যে মিসাইল অ্যান্টি রেডিয়েশন, যে মিসাইল যখন অন্য দেশ বা অন্য কোনো মিসাইল যদি আমাদের উপরে অ্যাটাক করা হয়, সেই মিসাইলকে নষ্ট করার জন্য রুদ্রারাম 1 মিসাইল ছাড়া হবে, ঠিক আছে। তো রুদ্রারাম 1 মিসাইল ইজ ইন্টিগ্রেটেড উইথ দ্য আইএফ সুখোই 30 MK-5, এই যেটা আছে এই মিসাইলের মধ্যে এটা থাকবে, মানে এই যে ফাইটার প্লেন আছে, ফাইটার জেট আছে, এই ফাইটার জেটের মধ্যে রুদ্রারাম 1 থাকবে, মানে এই রুদ্রারাম 1 কোন প্লেন কোন জেট থেকে ছাড়া হবে, তাহলে সুখোই 300 MKI এই জেট থেকে ওই রুদ্রারাম 1 মিসাইল ছাড়া হবে, কোথায় টার্গেট করে, মানে একটা অ্যান্টি রেডিয়েশন মিসাইলের উপরে অ্যাটাক করা হবে, ঠিক আছে, ফরেস্ট ডিপ্লয়মেন্ট। তাহলে আর কিছু নয় এর মধ্যে, এটাই হলো। তাহলে অন্য কোশ্চেন চলে আসে। নেক্সট কোশ্চেন দেখবেন, রিসেন্টলি গভর্নমেন্ট ম্যান্ডেটরি করে দিয়েছে, কি ম্যান্ডেটরি করছে, আইএসআই মার্ক, ঠিক আছে, অন হুইচ প্রোডাক্ট, মানে আইএসআই মার্ক ম্যান্ডেটরি করে দিয়েছে আমাদের ভারত সরকার, কিসের উপরে করে দিয়েছে, স্টেনলেস স্টিল উপরে করেছে, আর অ্যালুমিনিয়ামের বাসন ফাসন যতগুলো ইউটেন্সিলস আছে তার উপরে ভারত সরকার ম্যান্ডেটরি করেছে আইএসআই মার্ক আপনাদের দেখে নেবেন। যেটা হচ্ছে আইএসআই মার্ক হচ্ছে একটা মার্ক যে আপনাদের ওর পিউরিটি, মানে ওই স্টিল কত পিওর আছে কত ইমপিওর, তার উপরে এই মার্ক আপনারা দেখা হবে, সে এই মার্কটা ম্যান্ডেটরি করে দিয়েছে। যতগুলো আপনার বাসন ফাসন দেখবেন, যতগুলো স্টিলের প্রোডাক্ট দেখবেন, সব উপরে এই আইএসআই মার্ক হওয়া এটা ম্যান্ডেটরি করে দিয়েছেন। তাহলে গভর্নমেন্ট ম্যান্ডেটেড ন্যাশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড ফর স্টেনলেস, যে স্ট্যান্ডার্ড আছে
মানে ওটা পিওর না ইমপিওর, তার উপরে স্টেনলেস স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম কিচেন, মানে আমাদের কিচেনের উপর যতগুলো অ্যালুমিনিয়াম যে বাসন ফাসন যেটা হাড়ি ফাড়ি যেটা ইউজ করা হয় তার উপরে আইএসআই মার্ক যেটা থাকবে এটা ম্যান্ডেটরি করে দিয়েছেন, এটা ইনস্টল করে দিয়েছেন। তার কিসের জন্য? প্রোডাক্ট সেফটি অ্যান্ড কোয়ালিটি। প্রোডাক্ট কোয়ালিটি কিভাবে আছে আর প্রোডাক্টের সেফটি, মানে যদি চিট ফিট না করে, মানে যে দোকানরা যে বিক্রি করে তার উপরে যে কোনো চিট না করে থাকে তাই জন্য উনি একটা আইএসআই মার্ক যেটা ম্যান্ডেটরি করে দিয়েছে। আইএসআই মার্ক স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স মার্ক। আইএসআই মার্ক কি হচ্ছে? একটা কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মার্ক করেছে ফর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, যে ইন্ডাস্ট্রি থেকে যেটা প্রোডাক্ট তৈরি করে আসে, ঠিক আছে। সে 1950 থেকে আমরা আইএসআই মার্ক যেটা মানে আমাদের এখানে মার্ক এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন উপরে ব্যবহার করা হয়। The mark certified that a product conforms to an Indian standard developed by the BIS, মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কি একটা সংস্থা যে যার কাজ হচ্ছে কি দেখার, যে কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, ঠিক আছে, তার পিউরিটি, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের পিউরিটি, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের পিউরিটি দেখা জাজ করা, তার দায়িত্ব কার আছে? বিআইএস। ঠিক আছে, আমরা জানি গোল্ডের উপরে ম্যান্ডেটরি আছে এইচইউআইডি নম্বর, এইচইউআইডি নম্বর, মানে হলমার্ক যেটা নম্বর থাকে 6 অঙ্কের একটা ইউনিফিকেশন নম্বর, হলমার্ক ইউনিফিকেশন নম্বর গোল্ডের উপরে, সেটাও ম্যান্ডেটরি করা আছে। সে কে দেখে? সেও বিআইএস দেখে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। কাজ হচ্ছে যে আমাদের ধাতুরা যেটা ইউজ করা হয় সে কত পিওর কত ইমপিওর তার দেখা হচ্ছে, কাজ কার আছে? ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখুন, হু ইজ রিডিজাইনেশন অ্যাজ ম্যানেজিং ডাইরেক্টর মানে এমডি এন্ড সিইও অফ এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স অফ কর্পোরেশনের যে রিডিজাইন করা হয়েছে, মানে সিদ্ধার্থ মহান্তি, ইনি টেম্পোরারি উপরে এমডি ছিলেন, টেম্পোরারি এমডি এন্ড সিইও ছিলেন, তাকে এখন পার্মানেন্ট রিডিজিনেটেড নিয়ে নেওয়া হয়েছিল, নিয়ে নিয়েছে কোথায়? এমডি এন্ড সিইও অফ এলআইসির মধ্যে, তার মধ্যে সিদ্ধার্থ মহান্তি। ঠিক আছে, সিদ্ধার্থ মহান্তির উপরে একটু দেখুন, ইনি এলআইসি জয়েন করেছিলেন কি হিসাবে? ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফিসার, ডিআরও হিসাবে উনি জয়েন করেছিলেন 1985 এ। ঠিক আছে, ডিউরিং দিস টেনার অফ মোর দ্যান 3.5 ডিসেন্ট, ইনি 30 বছর থেকে ওনার এলআইসির মধ্যে কাজ করেছেন। হি হ্যাজ ওয়ার্ক ইন ডিফারেন্ট ক্যাপাসিটি, অনেক আলাদা আলাদা ক্যাপাসিটি আর আলাদা আলাদা স্ট্রিমের উপরে কাজ করেছেন। অ্যান্ড হি হ্যাজ রিচ এক্সপিরিয়েন্স, অনেক জায়গা ওনার উপরে একটা এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, অনেক ভালো ওনার অভিজ্ঞতা। ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্স মার্কেটিং, এইচআর, লিগাল অ্যান্ড ইনভেস্টমেন্ট, এই তিনটের উপর উনি কাজ করেছেন, এইচআর, লিগাল, ইনভেস্টমেন্ট। তাহলে উনি ওনার অভিজ্ঞতার উপরে ওনাকে কি করা হয়েছিল? এমডি অ্যান্ড সিইও করে দেওয়া হলো। তাহলে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন একটা স্ট্যাচুয়ারি কর্পোরেশন আছে, ঠিক আছে, ইনি পিএসইউ, ঠিক আছে, পিএসইউ মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, ইনি পাবলিক সেক্টর আন্ডারটেকিং একটা কোম্পানি। তাহলে স্ট্যাচুয়ারি কর্পোরেশন 1956 এই আইন ধরে সেকশন এলআইসি অ্যাক্ট অফ 1956 এর সেকশন 3 এই আইন ধরে এলআইসি কর্পোরেশনকে এস্টাবলিশ করা হলো। তাহলে আমরা ফাউন্ডেশন দেখলে তাহলে কোন তারিখে এটা ফাউন্ডেশন? তাহলে ফাউন্ডেশন যদি হয় 1 সেপ্টেম্বর 1956 এলআইসির ফাউন্ডেশন। নেক্সট কোশ্চেন দেখুন, হু ওয়াজ সিলেক্টেড ডক্টর সি নারায়ণ রেড্ডি ন্যাশনাল লিটারেসি অ্যাওয়ার্ড? তাহলে ডক্টর সি নারায়ণ রেড্ডি ন্যাশনাল লিটারেরি অ্যাওয়ার্ড কে সিলেক্ট হয়েছে, কাকে দেওয়া হলো? তাহলে একটা তামিল রাইডার, তার নাম হচ্ছে শিবা শঙ্কারি। তাহলে শিবা শঙ্কারি একটা তামিল রাইডার, কাকে ডক্টর সি নারায়ণ রেড্ডি ন্যাশনাল লিটারেরি অ্যাওয়ার্ড দেওয়া হলো? তাহলে দেখুন, যিনি তামিল রাইডার শিবা শঙ্কারি, ইনি এনাকে বিশ্বহম্ভরম यानी डॉक्टर सी नारायण रेड्डी नेशनल लिटरेरी अवार्ड 2024 के रिकॉग्नाइज करा হলো কিসের? কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ লিটারেচার, यानी ইনি অনেকগুলো বই লিখেছেন, অনেকগুলো লিটারেচার উপরে ইনি কাজ করেছেন, ঠিক আছে, তাহলে সেটাই নিয়ে এনাকে ডক্টর সি নারায়ণ রেড্ডি ন্যাশনাল লিটারেরি অ্যাওয়ার্ড দেওয়া হলো। তাহলে দেখুন শিবশঙ্করী, দেখুন লট অফ বুকস উনি লিখেছেন, তামিল ল্যাঙ্গুয়েজের উপরে লিখেছেন, 36 নভেল লিখেছেন, 48 মিনি নভেল লিখেছেন, ঠিক আছে, 150 শর্ট স্টোরি লিখেছেন, 15টা ট্রাভেলগ লিখেছেন, 7টা কালেকশন অফ এসে লিখেছেন, 4টে স্টাডি পেপার লিখেছেন আর 2টো বায়োগ্রাফি লিখেছেন। এতগুলো তামিলের উপর উনি বই ফই লিখেছেন, তাই জন্য এনাকে ডক্টর সি নারায়ণ রেড্ডি ন্যাশনাল লিটারেরি অ্যাওয়ার্ড দেওয়া হলো। লাস্ট কোশ্চেন দেখুন, হু উইন্স দ্য ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স? মানে 7 জুলাইতে একটা আমরা কি হয় বোট রেস হয়, ঠিক আছে,
যাকে আমরা ওয়ান ফর্মুলা গ্র্যান্ড প্রিক্স বলি, ওয়ান ফর্মুলা বোট রেস। ওয়ান ফর্মুলা বোট রেস কোথায় হয়েছিল? 7 জুলাইতে। এটা হয়েছিল ব্রিটিশ মানে ব্রিটেনের মধ্যে। তাহলে ব্রিটেনের মধ্যে, তাহলে এই রেসের মধ্যে কে জয়ী হয়েছে? তো লুইস হ্যামিল্টন। ঠিক আছে, লুইস হ্যামিল্টন এখানে জয়ী হয়ে উঠলো। লুইস হ্যামিল্টন হ্যাজ ওন দ্য ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2024 সালে ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স এর কে জয়ী হয়েছে? লুইস হ্যামিল্টন। হি বিকাম দ্য ফার্স্ট F1 ড্রাইভার টু উইন অন এনি ট্র্যাক 9 টাইমস। মানে এই একই ট্র্যাকের উপরে 9 টাইমস, ঠিক আছে, 9 টাইমস উনি একই ট্র্যাকের উপরে উনি জয়ী উঠেছেন। তিনি এইভাবে প্রথম উনি হয়েছেন। তাহলে উনি প্রথম এমন ড্রাইভার। ঠিক আছে, আর 104 বার টোটাল উনি জয়ী হয়েছেন, মানে 104 বার F1 এর উপরে উনি জয়ী হয়েছেন। স্যার লিউইস কার্ল ডেভিডসন, মানে পুরো নাম হচ্ছে স্যার লিউইস কার্ল ডেভিডসন। ঠিক আছে, ইজ এ ব্রিটিশ রেসিং, মানে ব্রিটিশের রেসিং ড্রাইভার। মানে কোন কান্ট্রি থেকে ইনি বিলং করেন? তো ইনি ব্রিটেন থেকে ইনি বিলং করেন। ঠিক আছে, ব্রিটেন থেকে উনি বিলং করেন। আর ব্রিটেনের উপরে উনি 9 বার, উনি একবারে 9 বার উনি জয়ী হয়ে উঠেছেন। ঠিক আছে, কম্পিটিশন ইন ফর্মুলা 1 ড্রাইভিং ফর মার্সিডিজ। আর ইনি কোন গাড়ির ড্রাইভার? তো উনি মার্সিডিজ গাড়ির ড্রাইভার। উনি মানে ওই রেসে কোন গাড়ি ইনি ড্রাইভারি করেন? তাহলে মার্সিডিজ। ঠিক আছে, তো ইনি কি হচ্ছেন? ইনি হচ্ছেন লুইস হ্যামিল্টন। লুইস হ্যামিল্টনের ছবি এখানে। ঠিক আছে, ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2024 কে জয় হয়েছে? তাহলে লুইস হ্যামিল্টন। ঠিক আছে, তো এটা হলো আজকের 8 জুলাই উপরে আজকে আমাদের ক্লাস শেষ হলো। মানে আজকে আমরা 9টা কারেন্ট অ্যাফেয়ার্স করলাম। আশা করি সবাইকে ভালো লেগেছে। যদি সবাইকে ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের এই ক্লাসরুমটা আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। সবাইকে ধন্যবাদ।